হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের জিকের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আপকামিং সমস্ত এক্সামকে মাথায় রেখে খুব ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চেষ্টা করবে পুরো ভিডিওটা খুব মনোযোগের সাথে দেখতে। তো দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে। প্রথম কোশ্চেনে কী বলা আছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল। কার সময় পাস হয়েছিল এটাও একটা ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা হয়ে যাবে লর্ড লিটন। লর্ড লিটনের সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল 1878 সালে। আর বলা যায় এটির মাধ্যমে ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হয়। আর সেটা কত সালে হয়েছিল? 1878 সালে। কার সময়? লর্ড লিটনের সময়। আচ্ছা, এর সঙ্গে যদি আমি আরেকটা কোশ্চেন করি যে কোন ভাইস রয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে লর্ড লিটন। কোন ভাইস রয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়, সেক্ষেত্রেও আমাদের উত্তরটা হয়ে যাবে লর্ড লিটন। আচ্ছা, এবার যদি বলি তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় মুদ্রণ আইন বাতিলটা কার সময় করা হয়েছিল? বাতিল মানে শুরু তো করেছিল লর্ড লিটন, তাহলে বাতিল কে করেছিলেন? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে লর্ড রিপন। লর্ড রিপন। এবার দেখো লিটন আর রিপন খুব কনফিউজিং নাম না? কিভাবে মনে রাখা যায় পরীক্ষার হলে? তো বাতিল হয়েছিল, রিজেক্ট হয়েছিল রিপনের আর, রিজেক্ট রিপন, এরকমভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে অসুবিধা হবে না। যে বাতিল করেছিলেন লর্ড রিপন। আচ্ছা, লর্ড রিপনের আসল নাম কি? লর্ড রিপনের আসল নাম হচ্ছে জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন। তবে এটা ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট কৌতূহলের জন্য তোমরা মনে রাখতে পারো যে লর্ড রিপনের অ্যাকচুয়াল নাম হচ্ছে জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখি। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে উত্তরপ্রদেশে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন। উত্তরপ্রদেশে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন? কে হয়ে যাবে এক্ষেত্রে উত্তরটা? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, সুরদাস। উত্তরপ্রদেশে সুরদাস ভক্তিবাদ প্রচার করেছিলেন। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? তো এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামানুজ। রামানুজ ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা। আচ্ছা, এই রামানুজ নামটার সঙ্গে আর একটা নামের আমরা মিল পাচ্ছি। দেখো আরেকজন রয়েছেন, তিনি কে না গণিতবিদ ডক্টর শ্রীনিবাস রামানুজ, তাই না? এই নামটা শোনো না, ডক্টর শ্রীনিবাস রামানুজ, যাকে স্মরণ করে আমরা কবে না 22শে ডিসেম্বর, যার জন্মদিন উপলক্ষে আমরা কি পালন করি? জাতীয় গণিত দিবস আমরা পালন করি। জাতীয় গণিত দিবস আমরা পালন করি, যাকে স্মরণ করে আমরা জাতীয় গণিত দিবস পালন করি। ঠিক আছে, তো এটাও একটা ইম্পর্টেন্ট। অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয় যে 22শে ডিসেম্বর কি মানে কোন দিন? না, ডক্টর শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী এটা, যিনি জাতীয় গণিতবিদ, মানে যিনি আমাদের একজন গণিতবিদ ছিলেন ভারতের। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে একটু দেখি। বলেছে যে মনসা মঙ্গল রচনা করেছিলেন কে? ইম্পর্টেন্ট কোশ্চেন, মনসা মঙ্গল কে রচনা করেছিলেন? তো মনসা মঙ্গল কে রচনা করেছিলেন? এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিপ্রদাস। এবং এছাড়াও কে? বিপ্রদাস এবং বলতে পারো বিজয় গুপ্ত। বিপ্রদাস ও বিজয় গুপ্ত মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখিনি একটু। বলেছে যে কোন সম্রাটকে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে অভিহিত করা যায়? কোন সম্রাটকে সুলতানি সাম্রাজ্যের আকবর বা সুলতানি যুগের আকবর যাই বলো না কেন, কাকে বলা হয়? তা কাকে বলা হয় এক্ষেত্রে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলককে সুলতানি সাম্রাজ্যের আকবর বা সুলতানি আমলের আকবর বলা হয়। আর এই মানে এই এটা উপাধিটি কে দিয়েছিলেন? এই উপাধিটি দিয়েছিলেন ইলিয়ট।
এই উপাধিটি দিয়েছিলেন তাকে, ইলিয়ট দিয়েছিলেন। আচ্ছা, আর ফিরোজ শাহ তুগলকের জীবনী গ্রন্থ যদি বলতে চাই, যে ফিরোজ শাহ তুগলকের জীবনী গ্রন্থ যেটির নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী, সেটা কে রচনা করেছিলেন? ফিরোজ শাহ তুগলকের জীবনী গ্রন্থ যেটির নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী, সেটি কে রচনা করেছিলেন? সেটি রচনা করেছিলেন জিয়াউদ্দিন বারনী। জিয়াউদ্দিন বারনী। জিয়াউদ্দিন বারনী ফিরোজ শাহ তুগলকের জীবনী গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহীর রচয়িতা। আচ্ছা, আর একটা এখান থেকে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে চাই, যে কাশ্মীরের আকবর তাহলে কাকে বলে? সুলতানি সাম্রাজ্যের আকবর বা সুলতানি যুগের আকবর তো হলো, এবার যদি বলি যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়, তিনি সেক্ষেত্রে হয়ে যাবে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখিনি। বলেছে যে কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয় না? অয়েল অফ ভিট্রিয়ল। আর সালফিউরিক অ্যাসিডের সংকেত কি হয়ে যাবে? H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেতটা হয়ে যাবে H2SO4। অনেক সময় অয়েল অফ ভিট্রিয়ল কাকে কোন অ্যাসিডকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড না বলে এটাও হয়তো তার সংকেতটাও দিয়ে দিতে পারে, ওই জন্য সংকেতটাকেও আমাদেরকে জানা দরকার যে H2SO4 হলো সালফিউরিক অ্যাসিডের সংকেত, আর যাকে কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়া হলো কি? নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়াটিকে কি বলা হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিভাজন বা বলতে পারো ফিশন। বিভাজন বা ফিশন। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়াটিকে কি বলা হয়? বিভাজন বা ফিশন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। ওয়েল্ডিংয়ের জন্য কোন গ্যাস ব্যবহার করা যায়? ওয়েল্ডিং বা ঝালাই বলতে পারো, ওয়েল্ডিংয়ের জন্য কোন গ্যাসটি ব্যবহার করা হয়? আচ্ছা, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে অপশন বি হয়ে গেল অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়। অ্যাসিটিলিন বা ইথিন বলতে পারো, ইথিলিন নয়, ইথিন। বা তার সংকেত কি না? C2H2। তাহলে ওয়েল্ডিংয়ের কাজে কোনটি ব্যবহার হয়? অ্যাসিটিলিন বা ইথিন বা C2H2। আচ্ছা, আর এই শিখার উষ্ণতা কত যদি বলি দিই, এই ওয়েল্ডিংয়ের কাজে যে শিখাটি হয় সেটার মানে উষ্ণতাটা কত? তাহলে হয়ে যাবে 33,000 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে ঝালাইয়ের কাজে যে ইয়েটা হয় সেটার উষ্ণতা হয়ে গেল 33,000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে দেখি। ভুর হলো, ভুর কি? ভুর কি জিনিসকে ভুর বলা হয় বলো? এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। অপশন বি, সমভূমি অঞ্চলে পশ্চিমে অবস্থিত ছোট ছোট বালিয়াড়িকে বলা হয় ভুর। সমভূমি অঞ্চলে পশ্চিমে অবস্থিত ছোট ছোট বালিয়াড়িকে কি বলা হয়? ভুর। আচ্ছা, এখান থেকে আরেকটা আলাদা ধরনের কোশ্চেন যদি আমি বলি, যে প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? প্রাচীন বলছি তাই সেক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো ভাঙ্গর, ভেঙে যাওয়া। প্রাচীন মানে তো প্রাচীন পল্লীগঠিত ভূমিকে কি বলা হয়? ভাঙ্গর। আর যদি বলা হয় নবীন, যদি বলা হয় নবীন পল্লীগঠিত ভূমিকে কি বলবো? সেক্ষেত্রে হয়ে যাবে খাদার। নবীন পলিগঠিত ভূমিকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিগঠিত ভূমিকে বলা হয় ভাঙ্গর। আর ভুর হলো সমভূমি অঞ্চলে পশ্চিমে অবস্থিত ছোট ছোট বালিয়াড়ি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখিনি। যে বলেছে মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালটি হলো কি? মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালটিকে কি বলা হয়? এক্ষেত্রেও আমরা অপশন বি কে চুজ করছি, ভীমবানাথ বা ভীমবানাথ কয়াল। মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালটি হলো ভীমবানাথ কয়াল। আচ্ছা, এই ভীমবানাথ কয়ালটা কোথায় অবস্থিত? সেটা কেরলে অবস্থিত।
এই কেরলের এই ভীমবানাথ কয়াল বা ভীমবানাথ হ্রদ অথবা বলতে পারো লবণাক্ত জলের হ্রদ ভারতের দীর্ঘতম হ্রদ। এটি ভীমবানাথ কয়াল বা ভীমবানাথ হ্রদ হচ্ছে ভারতের দীর্ঘতম দীর্ঘতম হ্রদ। এটাও একটু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? কেরলের ভীমবানাথ হ্রদ বা ভীমবানাথ কয়াল। আচ্ছা, আর এটা নৌকা বাইচের জন্য বিখ্যাত কেরলের একটা মানে জলাশয় বলতে পারো। আর কোন উপকূলে, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি, যে কোন উপকূলের বালিতে মোনোজাইট পাওয়া যায়? কোন উপকূলের বালিতে মোনোজাইট পাওয়া যায়? কোন উপকূলের বালিতে মোনোজাইট পাওয়া যায়? তাহলেও কিন্তু উত্তরটা হয়ে যাবে কেরলের মালাবার উপকূলে। কেরলের মালাবার উপকূলে মোনোজাইট পাওয়া যায়। আর মোনোজাইট থেকে কি পাওয়া যায় যদি বলতে চাই, যে মোনোজাইট থেকে কি পাওয়া যায়, সেক্ষেত্রে হয়ে যাবে থোরিয়াম। মোনোজাইট থেকে কি পাওয়া যায়, সেক্ষেত্রে হয়ে যাবে থোরিয়াম। তো এটা ইম্পর্টেন্ট আপাতত। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। ঝুমুর কোন জেলার বিখ্যাত গান? ঝুমুর যে গানটা বা লোকগীতি বলতে পারো, সেটা কোন জেলার বিখ্যাত গান? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া। পুরুলিয়া জেলার একটি বিখ্যাত গান হচ্ছে ঝুমুর। আচ্ছা, এবার আরেকটু আলোচনা করি পুরুলিয়া জেলা সম্বন্ধে। যে ছৌ নৃত্য, আমাদের যে ছৌ নৃত্য, সেটি কোন জেলার? সেটাও কিন্তু হয়ে যাবে পুরুলিয়া জেলার। ছৌ নৃত্যটি কোথাকার? না, সেটাও হচ্ছে পুরুলিয়া জেলার। আচ্ছা, আর যদি বলি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের সবথেকে বেশি মালভূমি রয়েছে। আর এই পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের জেলা বলতে পারো। পশ্চিমবঙ্গের ম্যাপের একদম পশ্চিমে রয়েছে পুরুলিয়া জেলাটা। আচ্ছা, আর এটি পশ্চিমবঙ্গের একটা অভ্র উৎপাদনকারী জেলাও বলতে পারো। পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের একটি অভ্র উৎপাদনকারী জেলা বলা হয়। মানে পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি উৎপাদন হয়, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে পুরুলিয়া জেলায় সবথেকে বেশি অভ্র উৎপাদিত হয়। আর এই পুরুলিয়া জেলাকে কি বলা হয়? না, পশ্চিমবঙ্গের সবথেকে খনিজ সমৃদ্ধ জেলা। পুরুলিয়া জেলাকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের সবথেকে খনিজ সমৃদ্ধ জেলা। পশ্চিমবঙ্গের সবথেকে খনিজ সমৃদ্ধ জেলা বলা হয় পুরুলিয়াকে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়? ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হচ্ছে? তো এটা আশা করছি তোমরা কম বেশি সবাই জানবে। এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে রিক্টার স্কেল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। মানে ভূমিকম্পের যে কতটা হলো, অনেক সময় দেখবে বলা হয় যে এখানে ভূমিকম্প হয়েছে, যার রিক্টার স্কেলে মান ছিল 7.2। তো সেইটাই ভূমিকম্পের মানটা কতটা ছিল সেটা মাপা হয়েছে রিক্টার স্কেলে। ঠিক আছে। আচ্ছা, আর যদি বলি যে ভূমিকম্পের কম্পন বা ফ্রিকোয়েন্সি সেইটা কিসে মাপা হয়? সেটা হয়ে যাবে সিসমোগ্রাফ যন্ত্রে। ভূমিকম্পের কম্পনটা কিসে মাপা হচ্ছে? তাহলে সিসমোগ্রাফ যন্ত্রে। আচ্ছা, আর আরেকটা এখান থেকে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে চাই, যে ভারতে ভূমিকম্পের প্রধান কারণ কি? ভারতবর্ষে ভূমিকম্পের প্রধান কারণ কি? সেক্ষেত্রে হয়ে যাবে টেকটনিক মুভমেন্ট। ভারতে ভূমিকম্পের প্রধান কারণ হয়ে যাবে টেকটনিক মুভমেন্ট। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। এটা আমাদের কম্পিউটার থেকে একটা কোশ্চেন, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কম্পিউটার থেকে একটা দুটো কোশ্চেন এসেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি। তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটারে যে কোনো কম্পিউটারকে অনেক সময় প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামিংয়ের মাধ্যমে নানা রকম কাজ সমাধান করা হয়, নানা রকম কাজ করা হয়। তা সেই যে প্রোগ্রাম করতে গিয়ে যে ত্রুটিটা, যে মিস্টেকটা হয়ে যায়, সেটাকে কি বলা হয়? এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাগস হয়ে গেল কম্পিউটার প্রোগ্রামিংয়ের ত্রুটি বা মিস্টেককে বলা হয়। এবার তাহলে যদি আমি ঘুরিয়ে বলি যে তাহলে এই মিস্টেকটা যেটা সংশোধন করা হয় সেটাকে কি বলা হবে? তাহলে সেক্ষেত্রে বলা হবে ডিবাগিং। মিস্টেক, কম্পিউটার প্রোগ্রামে মিস্টেক হওয়াকে বাগস, আর মিস্টেকটাকে সংশোধন করাটাকে হয়ে যাবে ডিবাগিং। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। আজকের আমাদের
শেষ কোশ্চেন, প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের জিকের আজকে শেষ কোশ্চেন কি আছে দেখি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, যে কত সালে ভারতের ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকারী হয়? কত সালে ভারতে প্রথম যে ব্যাংকগুলিকে জাতীয়করণ করা হয় সেটা বলা হয়নি, বলেছে যে কত সালে ভারতের ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকারী করা হয়েছিল। তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন বি, 1969 সালে। 1969 সালে ভারতের ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকারী করা হয়। আচ্ছা, এবার এখান থেকে দু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটু আলোচনা করি। দেখো, একটা ভিডিওতে আমি সমস্ত ব্যাংকিং থেকে প্রচুর ভালো ভালো কোশ্চেন হয়, পরীক্ষায় এসেও থাকে, একটা ভিডিওতে সব তো আলোচনা করতে পারবো না, কিছুটা আলোচনা করি, তারপরে আস্তে আস্তে আমি সাবজেক্টিভ জিকে, চ্যাপ্টার ওয়াইজ জিকেও নিয়ে আসবো, তখন এই সমস্ত জিনিসে আরেকটু ডিটেলসে ঢোকা যাবে। তো যাই হোক, আমি যদি বলি যে প্রথম যে 14টি ব্যাংক জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল সেটা কত সালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেক্ষেত্রে হয়ে যাবে 1962। প্রথম 14টি ব্যাংককে জাতীয়করণ কত সালে করা হয়েছিল? 1962। আর ভারতের ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকারী কবে হয়? সেই ক্ষেত্রে উত্তরটা হয়ে গেল আমাদের 1969 সালে। আচ্ছা, এরপরে আরও 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, সেটা কত সালে? 1980 সালে। পরবর্তীকালে আরও 6টি করা হয়েছিল, সেটা 1980 সালে। আচ্ছা, তারপরে 21টি ব্যাংকে জাতীয়করণ করে বর্তমানে 12টি ন্যাশনালাইজ ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এটা কত সালে লাস্ট করা হয়েছে? এটা করা হয়েছে 2017 সালে, যার মাধ্যমে এখন বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা কত দাঁড়িয়েছে? 12তে দাঁড়িয়েছে, ঠিক আছে না? যার মাধ্যম দিয়ে যেরকম পিএনবিকে ইউবিআই বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ করা হয়েছিল, তারপরে ইউনিয়ন ব্যাংককে তোমার এলাহাবাদ ব্যাংকের সঙ্গে মার্জ করা হয়েছিল, এরকমগুলো সব মার্জ করা হয়েছিল ব্যাংকগুলোকে। তো সর্বশেষ হয়েছিল 2017 সালে। প্রথমটা কবে 14টা ব্যাংকে করা হয়েছিল? 1962 সালে। আচ্ছা, আর এই ব্যাংক রিলেটেড আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলতে চাই, যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম ব্যাংকটির নাম কি? ব্রিটিশ শাসিত ভারতবর্ষ বা ভারতের প্রথম ব্যাংকটির নাম কি? সেক্ষেত্রে হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম ভারতের মানে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম ব্যাংকটির নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। আই হবে HINDUSTAN, ব্যাংক অফ হিন্দুস্তান, ঠিক আছে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক যদি বলতে চাই, যদি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক বলি, তাহলে হয়ে যাবে PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাহলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম ব্যাংকটির নাম সেক্ষেত্রে হয়ে গেল আমাদের ব্যাংক অফ হিন্দুস্তান। আর যদি বলি যে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। তো আজকের জিকে ক্লাস আমাদের এই পর্যন্ত। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো জিকের ইম্পর্টেন্ট ক্লাস বা আদার্স কোনো ক্লাসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।